আলোচনার পার্ট 2 সেটা হলো ডিজিজ লেয়ার বা রোগের স্তর সালফারের রোগের স্তর। আমাদের প্রেজেন্ট কমপ্লেন্ট থেকে আরম্ভ করে পাস্ট যা কিছু আছে সবগুলো এবং তার অ্যাকশন রিয়াকশান, তার সেন্সেশন এবং তার কজেশন এবং তার ন্যাচারালিটি সবগুলো আমাদের দরকার। তাহলে রোগের পার্ট আমরা যখন কেস টেকিংয়ে নেব বা রোগী যখন রোগ বর্ণনা শুরু করবে বা রোগের কথা বলবে, সে তো রোগের নামকরণে বলে। আমাদের এই নামকরণটা প্রয়োজন নেই, আমাদের বুঝতে হবে সেই নামকরণের পিছনের অবস্থাটুকু কী এবং সেটার রিয়াকশানটা কী, সেটার সেন্সেশনটা কী, সেটার অ্যাগ্রাভেশনটা কী। দেখেন পিছনে কিন্তু সব শন আছে, ঠিক আছে? লোকেশন, কজেশন, অ্যাগ্রাভেশন, সেন্সেশন সবগুলো TION আছে না? খুব গুরুত্বপূর্ণ জিনিস রোগকে চেনার জন্য, রোগের প্রকৃতি চেনার জন্য, রোগের অবস্থা বোঝার জন্য। নাম দিয়ে কিছু হবে না, নাম দিয়ে কিছু হবে না। নাম হলো কলেরা, আরে নাম তো দিয়ে নিয়েছে, ওর বৈশিষ্ট্যটা কী সেই বৈশিষ্ট্যটুকু আমার জানতে হবে, তার প্রকৃতিটা কী সেই প্রকৃতিটা আমাদের জানতে হবে। নামকরণের পরে আমাদের কোনো ঔষধ নেই, এটা হওয়া সম্ভব না। কারণ একই রোগ আমরা দেখেছি, একই রোগ কনস্টিটিউশন বেদে ভিন্ন আঙ্গিকে প্রকাশ করে। একই রোগ মাথা যন্ত্রণা, কারো আজীবন ডান পাশে হয়ে যায়, কারো আজীবন বাম পাশে হয়ে যায়। কেন? মাথা যন্ত্রণা তো ঘুরে ফিরে সমস্ত মাথায় হয়। একই মাথা যন্ত্রণা, কারো বলতেছে মাথার খুলি ফেটে যেতে চায়, সেন্সেশন। আর একজনে বলছে ওর ভিতরে জ্বালা, আর একজনে মনে করেছে আমার অনুভূতিটা হয় কোষে ধরার মতো, বেঁধে রাখার মতো, চিমটি কাটার মতো, অবাসকর, ঝিঝি লাগার মতো বিভিন্ন সেন্সেশন এক একজনে প্রকাশ করে। তার কনস্টিটিউশনে তার যে অনুভূতি, সেই অনুভূতি স্তর থেকেই তো বলে। এবং যেটা ওইখানে জ্বলে সে বলবে না আমার ওর ভিতরে ফেটে যায়, তার সেন্সেশন, তার জীবনী শক্তি সেটা অনুভব করে নাই, জীবনী শক্তি অনুভব করেছে ফেটে যায়, অতএব সে বলবেও ফেটে যায়। অতএব ওটা জীবনী শক্তির একেবারে ভিতরের অনুভূতি। তাহলে একই মাথা যন্ত্রণা বিভিন্ন কারণে হয়ে যায়, আমাদের কনস্টিটিউশনের জন্য হয়ে যায়। আর কনস্টিটিউশনের পিছনে কারণ আছে তো মায়াজাম, আমরা গত ক্লাসে বলেছিলাম। তাইলে আমাদের ডিজিজ স্তরের কতগুলো জিনিস একান্ত জানা প্রয়োজন, সেই কী কী জানা প্রয়োজন সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা প্রথমে আসবো সালফার, অল মেডিসিন না কিন্তু সালফারের ডিজিজ লেয়ার আমাদের আলোচনার বিষয়। আচ্ছা, এই ডিজিজ লেয়ারে যখনই আসবে তখনই আমরা একটা নতুন নামকরণ নিয়ে আসব, সেটা হলো টার্গেট অর্গান। খেয়াল করেন, টার্গেট অর্গান যেটাকে অ্যাফিনিটি বলে বা যেটাকে আমরা সিস্টেম বলি। আপনারা যখন 3rd ইয়ার 4th ইয়ার যারা পড়েছেন বা পাস করে গেছেন, তারা আপনারা প্র্যাকটিস অফ মেডিসিনে পড়তে গেলে দেখেছেন ওইখানে লেখা আছে ডাইজেস্টিভ সিস্টেমের একটা অধ্যায় আছে, ইউরিনারি সিস্টেমের একটা অধ্যায় আছে। তার মানে সিস্টেম কি? তার মানে ওইখানে তন্ত্র, ঠিক আছে? তার মানে ইউরিনারি সিস্টেম তার মানে হলো মূত্রতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম তার মানে পাকস্থলী কেন্দ্রিক, হজম কেন্দ্রিক যা কিছু আছে সব তন্ত্র, তার মানে ওই সাবজেক্টের সব কিছু। তাহলে আমরা এটাকে মূলত এরকম সিস্টেমও বলতে পারি, অ্যাফিনিটিও বলতে পারি, আবার টার্গেট অর্গানও বলতে পারি। যে সালফার তুমি শরীরের কোন কোন জায়গায়, কোন কোন জায়গাটা তোমার প্লেস পছন্দ সেই জায়গায়। আপনারা এখানে যেমন কিছু কিছু ছেলেমেয়ে আছে, যেমন ওই যে কানার যেন আমাদের এই মেহেদি দেওয়া দাঁড়িয়ালার ওই ভদ্রলোক দেখবেন ওইখানে টার্গেট করে আগের তারিখও বসছে, এখানে বসছে। আমাদের দেবদাস বাবুর কথা দেখবেন, সে ঘুরে ফিরে যায় ওই কানায়, অবশ্যই বলবে যে আমি লম্বা মানুষ সবার পিছনে পড়ে এই জন্য, তারপরে টার্গেট আছে। আমাদের ওই অসীম বাবু দেখবেন তার একটা টার্গেটের জায়গা আছে, আমাদের এইখানে কয়েকটা আছে টার্গেটের, এরকম একটা প্রত্যেকটা টার্গেট যেই প্লেসটা আমার পছন্দ, এগুলো নো কনস্টিটিউশন। কাউরে ঘুমাইতে দিলে দেখবেন খাটের এই কানায় ঘুমাবে না, ওয়ালের সাইডে না, আমি ওখানে ঘুমিয়ে আসবেন, আমার ওয়ালের সাইডে দাও, এরকম একটা টার্গেট জায়গা থাকে। আমার একটা চুজ, ঠিক আছে? আমার চিন্তা চেতনা, আমার প্যাটার্ন অনুযায়ী আমার একটা জায়গা থাকে, এখানে বসা উচিত, এখানে বসা উচিত নাই, কোন জায়গায় বসবো, কোন কোনায় বসবো, এটা একটা প্যাটার্ন। আমাদের রোগের যে সাবসেবিলিটি, তার যে একটা প্রবণতা, সেও এরকম কতগুলো জায়গা আছে যে আমি এই শরীরে কোথায় কোথায় টার্গেট করব, কোথায় কোথায় আমার জায়গা। সব ঔষধ সব জায়গায় টার্গেট করে না, সব ঔষধ সব জায়গায় কাজও করে না, তার নিজস্ব কতগুলো টার্গেটেড জায়গা আছে। সেই অর্গানগুলো হলো আমাদের লোকেশন। দেখেন, তার লোকেশন এতদিন আমরা শুধু অবস্থান বুঝেছি, কিন্তু মূলত এখানে লোকেশন কথাটার সাথে যদি আমরা টার্গেট অর্গানটা ধরে নিয়ে আসি তাহলে এটাকে আমাদের আরও বুঝতে সুন্দর সুবিধা হয়। তার মানে এক একটা কনস্টিটিউশন এক এক ধরনের টার্গেট করে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ধরবো সালফারের টার্গেট অর্গানগুলো কী কী।
সেই টার্গেট অর্গানের ভিতরে হলো চর্ম 1 নাম্বার আছে, এখানে স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে দেখেন চর্মতন্ত্র, পরিপাকতন্ত্র, স্নায়ুতন্ত্র, মূত্রতন্ত্র, হৃদযন্ত্র এবং হরমোন আর রক্ত। ঠিক আছে, এই 7টা জায়গায় আমার সালফার খুব টার্গেট করে যে আমি এই জায়গাটায় আমি আক্রমণ করবো। এবং সালফারের রোগগুলো খুঁজে দেখবেন টোটাল। আর একটা তো মাইন্ড সোল তো রয়েই গেছে, সেটা তো আলাদা আছে একটা, সেটা আমরা মাইন্ড স্টেটে যখন আসবো তখন আলোচনা করব। ফিজিক্যাল স্টেটের কথা বলতেছি আমরা, রোগীর ফিজিক্যাল স্টেট। তাহলে ফিজিক্যাল স্টেটে তার টার্গেট অর্গান হলো প্রথমে 1 চর্ম, পরিপাকতন্ত্র, স্নায়ুতন্ত্র, মূত্রতন্ত্র, হৃদতন্ত্র বা রক্ত সংবহন তন্ত্র এবং হরমোনতন্ত্র এবং রক্ত। এই 7টা জায়গায় হলো তার অ্যাটাকের মূল জায়গা। এর ভিতরে চর্মই বলেছি, এবং বিগত যে আলোচনাটা আমরা যতদূর করে আসি সেখানে আমরা প্রায় দেখেছি সব ত্বকের কথাগুলো নিয়ে বেশি আসছে, গন্ধ, চর্মরোগ থেকে আরম্ভ করে সব কিছু ওখান থেকে আসছে। আচ্ছা, তাহলে এই কয়টা জায়গায় আমরা এখানে বিভিন্ন রকমের বিভিন্ন রূপের লক্ষণ আসতে পারে, এই জন্য আমরা ওইখানে আলোচনাগুলো না করবো না, কারণ তাহলে বেঁধে দেওয়া হবে। এখন একজিমাও হতে পারে, চুলকানি হতে পারে, পাঁচরাও হতে পারে, আমি কয়টা আলোচনা করবো? তাতে তো শুধু এক জায়গায় আটক হয়ে থাকতে হবে আমাদের 2 নাম্বার আমাদের রোগ স্তরে যে আমাদের, তাহলে এটা আমরা পেলাম কি টার্গেট অর্গান বা লোকেশন। 2 নাম্বারেই আমার যেতে হবে যে ওখানে টার্গেট করে তার নেচারটা কি, এই রোগীর নেচারটা কি। ঠিক আছে, যেটা আমরা ওই 7 অলঙ্কারের ভিতরে শিখিয়েছিলাম, কি লোকেশন, কজেশন, সেন্সেশন, নেচার, অ্যাগ্রাভেশন, কনকমিডেন্স, এরকম আপনাদের কয়টা অলঙ্কারের কথা শিখিয়েছিলাম। তাহলে আমার এখানে এবার অলঙ্কারটা আসবে, তার নেচারটা কি, যে রোগটা তৈরি করে নিয়ে আসে সালফার, তার নেচার বা ধরন বা প্রকৃতিটা কি, স্বভাবটা কি, চরিত্রটা কি, সেটা বুঝতে হবে। সেটা হলো ফাংশনাল ডিসঅর্ডার। এই কথাটা আগেও বলেছি আমি বহুতবার। ঠিক আছে, কারণ সোরা মায়াজাম যেহেতু সে অ্যান্টিসেরিক ঔষধ, সোরার রাজা, সোরা মায়াজাম কখনো অর্গানকে নষ্ট করে ফেলতে পারে না, ধ্বংস করে দিতে পারে না, ডিস্ট্রাকটিভ কিছু করতে পারে না, কার্যে ব্যাঘাত ঘটে। তার মানে লিভারের সমস্যা আছে, তোমার কার্যে ব্যাঘাত ঘটবে, লিভারের স্ট্রাকচারাল কোনো ক্ষতি করতে পারবো না, জাস্ট তার ফাংশন, তোমার কাজ কী আছে সেই ফাংশনাল ডিস্টার্ব আমি বা ডিসঅর্ডার আমি তৈরি করব। কিন্তু আমি তোমার অর্গানের ওইটাকে ক্যান্সার বানাই দাও, অমুক বানাই দেওয়া, নষ্ট করে ফেলানো বা ওখানে একটা তৈরি করে দেওয়া, এটা আমার দ্বারা সম্ভব না, আমি সেই ক্ষমতা রাখি না। আমি ক্ষমতা রাখি শুধু মুছে দেওয়ার, আমি ওটাকে বোর্ডটাকে ভেঙে দেওয়ার ক্ষমতা আমি রাখি না। ঠিক আছে, তাহলে তার ফাংশনাল ডিসঅর্ডার, তার মানে যান্ত্রিক বা কাজের ত্রুটি, এটা ধরে দেবো। তার আরেকটা প্রকৃতি আছে, সালফার রোগ ধীরে ধীরে এবং বহুদিন ধরে চলে। ঠিক আছে, সে এসে হঠাৎ করে একটা করে, তার ইতিহাস তৈরি করতে হলে অনেক সময় লাগে, অনেক দিন নীরবে ভিতরে ভিতরে বসে ঘাতকের মতো আস্তে 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 ছোটো ছোটো কাজ করে দিয়ে ধীরে ধীরে প্রকাশিত হয়। তার আরেকটা ন্যাচারালিটি বা আরেকটা বা প্রকৃতি বা ধর্ম, সেটা হলো যেখানেই যা হোক না কেন সেখানে সে তাপ সৃষ্টি করবে। খেয়াল করেন, এইগুলো কিন্তু প্রধান, এগুলোই তার সেন্সেশন, যে কী বোধ করছো। আর বোধ কথাটা হলো রিয়াকশান। আমার জীবনী শক্তি বা রোগটা কি তৈরি করলো, জীবনী শক্তি কী রিয়াক্ট করলো, সেটা সেই রিয়াক্টটাই কিন্তু প্রকাশ পায়, সেন্সেশন। অতএব চর্মরোগ হলেই হলো না, কারো চর্মরোগ আছে চুলকায় না, জ্বালা হয় না, নীরবে পড়ে আছে ওইখানে, আর কারোটা আছে ওর ভিতরে প্রচণ্ড চুলকানি, তাটা হলো রিয়াকশান। তাহলে আমাদের যে সালফারের যে রোগ, তার রিয়াকশনটা প্রথম হলো ধীরে ধীরে আসবে এবং সেখানে জ্বালা থাকবে, তাপ থাকবে এবং দুর্গন্ধ, এটা তার বৈশিষ্ট্য রোগের। তাহলে সালফারে যখন রোগ অধ্যায় যাবো আমরা, তার রোগীর কাছ থেকে এই প্রশ্নগুলো অবশ্যই আমরা দেবো, যে আপনার যে চর্মরোগ হয়েছে বা আপনার যে রোগ হয়েছে তার প্রকৃতিটা কি বা তার ধর্মটা কি বা তার চরিত্রটা কি। সে বলবে স্যার এর ভিতরে জ্বালা, এর ভিতরে তাপ এবং স্যার দুর্গন্ধ। দুর্গন্ধ কথাটা বলে না সাধারণত রোগীরা চাপাই যায়, কারণ নিজেরা কেউ বিলাই দিতে চায় না, আর ওই রকম ফিলোসফার তো দেবেই না যে আমার ব্যক্তিত্ব লস এরকম কিছু। কিন্তু এর জন্য ডাক্তারের একটু নাকটাও খোলা রাখতে হবে, শুধু চোখটা খোলা রাখেন না। ঠিক আছে, কান তো খোলা রাখতেই হবে। আর চোখ, এই চোখে যা দেখতে পারেন, ভিতরে আর একটা চোখ আছে, তার সেন্সিভিটি আরও, তার লেন্সের ক্ষমতা আরও খুব ক্ষমতা সম্পন্ন হতে হবে। ওইখানে যদি ভিতরের যে তৃতীয় যে নয়ন, যেটা দিয়ে আপনি বুঝবেন দেখবেন, সেইখানে যদি সেই চোখে যদি ছানি পড়া থাকে তাহলে কাজ শেষ। কিন্তু সেই চোখে ছানি আমাদের বেশি। এবং গতদিনে আর একটা গল্প বলে, ছানির কথা যখন আসছে আর একটা কথা বলে নিতে হয়। গতদিনে যে সালফারের রোগীটা দেখলাম চেম্বারে, সে বলতেছে গবেষণা আপাতত আমার স্টপ, কারণ আমার 2 চোখেই ছানি, একটা একদম ব্ল্যাক আর একটা 60%, তার মানে এক কানার থেকে একটু দেখতে পাই।
তার কান ব্লক, শুনতে পায় না, বউ অধিকাংশ কথা তার কাছে নিয়ে বলতে পারে, নাহলে আমার বলে একটু জোরে বলেন, সব ব্লক। তার মানে সমস্ত শরীরের প্রবেশ দুয়ারগুলো তার প্রায় অবরুদ্ধ হয়ে গেছে। ওইখানে আমাদের সালফার বিস্ফোরণ ঘটেই ওই দরজা আমাদের খুলতে হবে। এটা হলো চিকিৎসার মূল সারমর্মটা বুঝতে হবে, যে আমার কি করতে হবে, কি হয়েছে, আমার কি ব্লাস্ট করাতে হবে বা কি করতে হবে আমার, এই জিনিসটাই হলো সবচেয়ে বড়। আচ্ছা, তাহলে আমরা তার নেচার বা প্রকৃতির সংকেতে এইবার আরেকটা জিনিস আসবে সম্পূর্ণ নতুন, যেটা ওই 7 অলঙ্কারের ভিতরে নেই, সেটা হলো কন্ডিশন। ঠিক আছে, আমরা যে তোমার যা কিছু হয়েছে, এত কিছু জ্বালা পোড়া, চর্মরোগ, চুলকানি, পাঁচরা, 80 বছর, অমুক বছর, এত ইতিহাস জীবনে এত কিছু হয়েছে, এর কন্ডিশন, এই কন্ডিশন বলতে একটু ব্যাখ্যা দিতে হবে আমাদের। তার মানে অবস্থা, কার অবস্থা, ভাইটাল ফোর্সের অবস্থাটা কি, সেই জিনিসটা আমাদের তুলে নিতে হবে। যে এত কিছু হয়েছে, এত কিছু হওয়ার পরও কারো কিছু হয় না, কারো একদিনের জ্বরে বিছানে শুয়ে গেছে, আরও কারো 3 দিন জ্বর নিয়ে অফিস করতেছে। কন্ডিশন এক নয়, জীবনী শক্তি একভাবে গ্রহণ করে না, জ্বর। কন্ডিশনটা কি? তাহলে আমাদের ভাইটাল ফোর্সের অবস্থান বা কন্ডিশনটা আমাদের জানতেই হবে। ঠিক আছে, কি কি কন্ডিশন হয় আমার সালফারের ভিতরে? ইমব্যালেন্স, ভারসাম্যহীন বা নিয়ন্ত্রণহীন হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায় তার ভাইটাল ফোর্স। তারপরে ভাইটাল ফোর্স নিজে আহত হয়, উত্তাপ এবং জ্বালা, এই দুইটাতে সে নিজেই আক্রান্ত হয়, এটাও সেন্সেশনের ভিতরে যাবে। বা কন্ডিশন সমান যে রেজাল্টটা দিবে সেটা যাবে সেন্সেশনের ভিতরে, যে হ্যাঁ আমার ভিতরে প্রচণ্ড জ্বালা, আমার ভিতরে তাপ এবং ভালো লাগে না, আমার কোনো কিছু শৃঙ্খলা এটা আমার ভালো লাগে না, জাস্ট জীবনী শক্তির কন্ডিশন। এটা সে কোন অবস্থায় পতিত হয়েছে বা কোন অবস্থায় এখন আছে, কি বলেছি বুঝছেন? কারণ কন্ডিশন নির্ভর করবে আপনার ঔষধের শক্তি, আপনার ঔষধের মাত্রা নির্ভর করবে তার কি অবস্থার পরে, সেটা কতটুকু বিপর্যস্ত হয়েছে জীবনী শক্তি। কারণ কারো জীবনী শক্তি একদম আমাদের কার্বোভেজের মতো শেষ পর্যায়ে চলে গেছে, আমাদের জীবশক্তি আর্সেনিকের যে পর্যায়ে চলে গেছে, সেখানে বসে আমাদের চিন্তা করতে হবে কোন ধরনের রেমেডি দিয়ে আমি এই জীবনী শক্তিকে উজ্জীবিত করতে পারবো। তাইলে এই আমাদের কন্ডিশন বা জীবনী শক্তির অবস্থাটার পরিমাপ আমাদের করতেই হবে। অতএব এটা আমাদের নতুন একটা পয়েন্ট এখানে যোগ হবে ডিজিজের ক্ষেত্রে, যে ডিজিজ, আবার ওই ডিজিজেরে জিজ্ঞেস করেন চর্মরোগ, তোমার কাপড়টা একটু হাঁটুর উপরে পর্যন্ত উঠাও, আমি একটু দেখি কন্ডিশনটা কীরকম। ওই কন্ডিশনের চেয়ে ভাইটাল ফোর্সের কন্ডিশন নেন, যেই যা কিছু হয়েছে ভাইটাল ফোর্স ওইখান থেকে কোন অবস্থায় আছে, কারণ সে তো পাহারাদার, সে তো আমার রক্ষক। চর্মরোগ ওখান থেকে যাই হোক না কেন, জীবনী শক্তি কোন অবস্থায় পতিত আছে। আমরা তো চর্মরোগের উপরে ঔষধ দিচ্ছি না, আমরা ঔষধ দিচ্ছি তো ভাইটাল ফোর্সকে, তাকে উজ্জীবিত করে দিচ্ছি, যে তুমি উজ্জীবিত হও, উজ্জীবিত হয়ে ওরে রিপেয়ার করো। খেলাটা তো এখানে, তা জানেন নাকি? ঔষধ দিলে সরাসরি যাইয়ে চর্মরোগের পরে ওইখানে যাই ঔষধ যাইয়ে গুতাই রিপেয়ার করেন নাকি? ভাইটাল ফোর্সকে আমরা উজ্জীবিত করে দেই, তাহলে সেই ভাইটাল ফোর্সে কতটুকু উজ্জীবিত করবেন, কতটুকু বিপর্যস্ত হয়েছে, সেটা আপনার মাপতে হবে না, সেটাই হলো আমার কন্ডিশন। ক্লিয়ার বা অবস্থা? তারপরে আসবো আমরা 4টায় আসবো আমরা, রোগ যখন হয়েছে আমার কজেশনের পিছনে কিছু না কিছু আছে। ঠিক আছে, এখন আবার রোগীরা জিজ্ঞেস করেন না যে শুদ্ধ করেন না যে রোগী আপনার এই যে রোগটা হলো এর কজেশন কি, এরকম খুব বেশি বিদ্যা দেখাইতে যেন না। রোগীর সাথে, রোগীর শিক্ষার সাথে, রোগীর স্তরের সাথে, রোগীর লেভেলের সাথে, রোগীর প্যাটার্নের সাথে ডাক্তার যদি সাদৃশ্য না পারে, মিলে না যেতে পারে, জীবনে রোগীকে তুলে আনতে পারবেন না। এখন যদি ভাব নিয়ে সবার দ্বারা ওই এক কথা বলে, দেখি আমরা বড় বড় ডাক্তার কাছে দেখাই, ওই লিখতে থাকে, কথাটা জিজ্ঞেস করলে হ্যাঁ এটা ওই প্যাথোলজিতে করাই নিয়ে আসেন, এই 2-4-5টা কথার ভিতরে 1000 টাকা খাইয়ে ফেলায়। ওই দিয়ে রোগীর ভিতরে ঢোকা যায় না, ও দিয়ে রোগের ভিতরে ঢোকা যায় না, ও দিয়ে রোগীর চাহিদার কাছে ঢোকা যায় না। তাহলে চিকিৎসাটা করবেন কোথায়? তুমি কোনো জায়গায় ঢুকতে পারলে না, রোগের ভিতরে ঢুকতে পারলে না, রোগীর ভিতরে ঢুকতে পারলে না, রোগের ভিতরে, আত্মার ভিতরে ঢুকতে পারলে না, সোলের ভিতরে ঢুকতে পারলে না, মনের ভিতরে ঢুকতে পারলে না, কোনো জায়গায় ঢুকতে না। চিকিৎসাটা করলাটা কি? আমাদের একাকার হয়ে যেতে হবে। এই জন্য আমি বলেছিলাম, একজন চিকিৎসক একজন বড় লেকচারার, একজন চিকিৎসক একজন বড় আর্টিস্ট। এখন আমার সালফারের যে রোগী আসবে, সালফারের রোগী সালফারের সাথেই আমার ওর সাথে মিলে যেতে হবে, যে হ্যাঁ ভাই তোর গবেষণা সত্য। লাস্টে যখন যাই কাউন্সিলিং দেবেন, তখন হালকা টাচ দিয়ে আসবেন, আপনি এত বড় গবেষক, সমস্ত মূল্যায়ন করলো না, জীবনটাকে একেবারে বিসর্জন করে দিয়েছেন, বাড়ির টিন নাই, পানি পড়তেছে, বউ ছেলে মেয়ে থাকতে পারতেছে না, এটাও একটু করেন, সমাজে এটা প্রয়োজন আছে। ওইটা করলে আপনার মূল্যায়নটা আরও বেড়ে যাবে, আপনি যে প্রকৃত
একজন সংগ্রামী। আপনি স্বাধীনতা এনে দিয়েছেন, নিজের ঘরের স্বাধীনতা কই, এটাকেও আপনি করে নিয়ে আসেন। কিছু ব্রিফিং কাজে লাগবে। তাহলে রোগীর কন্ডিশনটা আমার অবশ্যই বুঝতে হবে, না হলে আমি সেই লেয়ারে পৌঁছাতে পারবো না। তাহলে যখন আমার কজেশনের ভিতরে ঢুকতে হবে, রোগের কারণের ভিতরে ঢুকতে হবে, কারণকে তো অবশ্যই আমরা খুঁজবো। প্রথমেই 1 নম্বরে যে মূল কারণ যেটা, সেটাই হলো আমার মায়াজম, সেখানে যেতে হবে। আমাদের এই সালফার মায়াজম মূলত ছোড়ার রাজা। তারপরেও কখনো কখনো সে যদি সাইকোটিক এবং সিফিলিটিক কারো শরীরের ভিতরে যৌথ হয়, সেইখানে সেও একটু নেচে ওঠে, উদ্দীপনা দিয়ে ওঠে যে তোরা দুইজনে আছে, তাহলে আমারও একটু বন্ধু বানা। এবং সেইটা হয় খুব ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ হয়। এই জন্য সালফার ক্যান্সারেও ব্যবহার হয়। কিসের জন্য? যখন সে এই লেভেলটা পায় যে একটা রোগীর ভিতরে সালফার, সোরা তো সবার ভিতরে কম বেশি, সুপ্ত থাকুক বা প্রকাশিত থাকুক, কম বেশি সবার ভিতরেই আছে। কিন্তু কোনো একটা রোগী যদি সিফিলিটিক এবং সাইকোটিকের আন্ডারে চলে যায়, তখন সোরাও জেগে ওঠে, তোরা দুইজনে কী করতেছো, আমারও পরামর্শ নে, জোটবাদী। অতএব সে কিন্তু দেখবেন সোরা মায়াজম, নট অনলি সোরা। এই কথাটা যেন কখনো আমরা মনে করি না যে সে সোরার রাজা। হ্যাঁ, ঠিক আছে রাজা, সেজন্য রাজা কি আর এক সেক্টরে কাজ করতে পারবে না? সেটা এরকম ফেলে দেওয়ার কোনো জায়গা আমাদের নেই। সে কিন্তু সিফিলিটিক আর সাইকোটিক যখন যুক্ত হয়, তখন সে আর একটা ইন্ধন দিয়ে সে আরেকটু জেগে ওঠে যে যাক আমিও তোমাদের যাত্রায় সামিল হব। তারপরে আছে আমাদের যেটা সবচেয়ে বেশি আমি আপনাদের খেয়াল করতে হবে, যে বর্তমান আমাদের জীবন প্যাটার্ন, লাইফ প্যাটার্নে বা লাইফ স্টাইলে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আনতে হবে, সেটা হলো সাপ্রেশন। তোমাদের পড়িয়েছি আগে, সেদিনও পড়িয়েছি সাপ্রেশন। এই সাপ্রেশনটা এত পরিমাণ হয়েছে এখন, এবং আমার সালফারের রোগী তো সাপ্রেশনের রোগী। সবচেয়ে দুঃখ লাগে এখানে যে সাপ্রেশন কথাটাকে আমাদের খুব একটা বেশি তুলে আনেন নাই। কিছু কিছু আলোচকরা এখন মোটামুটি তুলে আনতেছেন, কিন্তু সব জায়গায় পাই না আমরা। সাপ্রেশন শুধুমাত্র ওই চর্মরোগে মলম লাগানো ওই সাপ্রেশন দিয়েই বসে থাকেন না, সাপ্রেশন বিভিন্ন জিনিস। সাপ্রেশন খুঁজতে গেলে আমাদের ঔষধের ভিতরে কাটাই সালফার, সরিনাম, তারপরে আবার ওইদিকে মাইন্ড স্টেটে গেলে তখন আমরা দেখতে পাই নেট্টামিউরের গ্রিপ সাপ্রেশন, ইগনেশিয়ার গ্রিপ সাপ্রেশন, এই কয়েকটা জিনিস ধরে সাপ্রেশন বসে থাকে। আর আমি সাপ্রেশনের আপনাদের শিট তৈরি করে দিয়েছি। দেখেন সাপ্রেশনের ক্ষেত্রগুলোন কতটা, তার পথগুলোন কতটা দুয়ার তার সাপ্রেশন হওয়ার জন্য। ঠিক আছে, মান, অপমান, লাঞ্ছনা, বিভিন্ন ঔষধ। আচ্ছা, তাহলে কজেশনের ভিতরে আমার মায়াজম গেল। তারপরে আসলে 2 নম্বরে কি সাপ্রেশন। এই সালফারের রোগীর সাপ্রেশনের ভিতরে চর্মরোগ একেবারে নিশ্চিত পাবেন আপনারা। 95% রোগীর ভিতরে স্কিন ডিজিজ সাপ্রেশন, বিভিন্ন প্রকার মলম লাগিয়েছেন, সেই ইতিহাস ওখানে আপনাকে বলবেই। সাপ্রেশন মানে শেষ, মলম লাগাইছো কিনা, না হইলে বাইসে গেছে, ওর ভিতরে সাপ্রেশন নাই। আরে বেটা, ওর পায়ে দুর্গন্ধ হতো, গাম হতো, এর জন্য ডাক্তার দেখিয়েছিল, অবদমন করে দিয়েছে, অথবা অন্য একটা চিকিৎসা নিয়েছে, ঘাম সাপ্রেশন হয়েছে, তার শরীরে বিভিন্ন নিঃস্রাব ছিল, বিভিন্ন জায়গা থেকে স্রাব নিষ্কাশন হতো, সেইটা সাপারেট হয়ে গেছে। তার একটা সর্দির রোগ ছিল, সেই সর্দি রোগটা আমার মতো একজন অদক্ষ ডাক্তারের কাছে গেছে, স্যার সর্দি হয়েছে, কালকের তো পরীক্ষা আছে বাচ্চারা, এখন একটু শুকাই দেওয়া যায়? হ্যাঁ আছে আমার কাছে জাদুকরি ঔষধ, দিয়ে শুকাই দিয়ে আমি গুডউইল তৈরি করে ফেলেছি। ওই ডাক্তারে একেবারে ভারত, ঔষধ দিলে আর মিস নাই, 2-4-5 ঘন্টার ভিতরে সর্দি শুকাইয়ে ফেলাইছে। সাপ্রেশন হতে পারে, আপনার মুখ থেকে লালা পড়ে, আপনি অপচিকিৎসা দিয়ে সাপ্রেশন করে দিয়েছেন। অতএব সাপ্রেশনের যদি গভীরতাটা না বুঝতে পারেন, সাপ্রেশনের পরিধিটা যদি না বুঝতে পারেন, তাহলে চর্মরোগে মলম লাগাইছে কিনা ওইখানে আপনিও আটকে থাকবেন, সাপ্রেশন হয়ে যাবে, আপনার জ্ঞান, বুদ্ধি, মস্তিষ্ক আপনিও ওইখানে সাপ্রেশন হয়ে যাবেন। অতএব সাপ্রেশনের ক্ষেত্র অত্যন্ত বেশি। আমার একটা কথা বলতে ইচ্ছা করে, অধিকার আমার এটা, আমাকে আটকে রেখেছে সমাজ, রাষ্ট্র, পরিবার। আমার ভিতরে সাপ্রেশন হচ্ছে, আমি প্রকাশ করতে পারছি না, আমি কাঁদতে পারছি না, আমি বলতে পারছি না, আমি আত্মচিৎকার দিতে পারছি না। সাপ্রেশন আমার দরকার ছিল। তুমি যে কথাটা বলে যে আমার যে হিটটা করেছো, এখানে যে হরমোন ক্ষরণ হয়েছে এবং নার্ভ ডিসঅর্ডার ঘটে গেছে বা উত্তেজিত হয়েছে, দরকার ছিল আমার এইটাকে একটা আছাড় মারার, তাহলে কিছুটা শান্তি পেত। কারণ আছাড়টা ছিল হলো ওর শান্তি হওয়ার জন্য, যে তোর রাগটা নিবৃত্ত হওয়ার জন্য। পারি নাই, আমার পোস্ট অ্যান্ড পজিশন, অথবা আমার পার্সোনালিটি, অথবা আমার সোশ্যালিজম, সামাজিক ব্যবস্থাপনা, যে কিছু বাঙালি গ্লাস ভাঙে সব বাড়াইটে নামিয়ে আসবেন, কইবে না আরে ডাক্তার সাহেব গ্লাসটা ভেঙেছে, পারি নাই। এই যে জিনিসটা হজম করে নিয়ে আসলাম, কাঁপতেছি নিজের ভিতরে,
হজম করে দিয়েছি, বড় জোর এলে তাড়াতাড়ি একটা গ্যাসের ঔষধ দেয়, নাহলে একটা ট্যাবলেট দেয়, নাহলে একটা প্রেশারের ঔষধ দেয়। সাপ্রেশন, প্রেশার ওষুধ খেতে আপনি হার্টের যে ক্রিয়াটা ঘটেছে, রিয়াকশনটা ঘটেছে, সেইটাকে ঠেকালেন। যে হরমোন ক্ষরণ হলো রাগের, যে ভিতরের নার্ভের উপরে যে স্ট্রেস পড়লো, সেটা কই? সাপ্রেশন। অতএব সাপ্রেশনের জায়গা খুব বড়। তো সাপ্রেশন বুঝতে হলে আপনাকে সঠিক হবে এবং এর পরিধিটা বুঝতে হবে, সাপ্রেট কোথায় কোথায় হতে পারে। অসংখ্য সাপ্রেশনের জায়গা। কে কোন জায়গায় আটক, অ্যারেস্ট। যারা আমার কাছে থাকো, চেম্বারে থাকো, তারা আমি প্রায় রোগীদের বলি যে আপনি কোথাও আটক হয়েছেন কিনা, চিন্তা, চেতনা, স্বাধীনতা, ইচ্ছা, অনিচ্ছা, আকাঙ্ক্ষা, সুখ, দুঃখ, চাওয়া না পাওয়া, অসংখ্য। বিশেষ করে আমাদের এই নারী শ্রেণীটা এটা বেশি হয়। ঠিক আছে, যে এখন একটা ডিম খাইতে ইচ্ছা করে, কিন্তু ওই ডিমটা এখন ফ্রিজে নামাইলে শাশুড়ি না জানি কি বলে ফেলায়। বাস্তবতা, এই রিয়ালিটিতে আসেন, এই রিয়ালিটিতে আসেন। তার ইচ্ছা করছে যে এখন যদি আরে বাবার বাড়ি থাকতাম তাহলে একটু এখন ওই কি নুডলস ফুডলস রান্না করে খাইতে পারতাম বা চটপটি রান্না করতাম, যদিও উনি কিছু বলে ফেলায়। আর আমাদের দেশের কালচারাল গোলযোগ আছে, সেটা হলো মহিলারা যে জিনিস ভোগ করে করে চলে যায়, শাশুড়ি হলে সেই ভূমিকায় সেই রোলে চলে আসে, সে হ্যাঁ রিটার্ন করে, যা শিখে আসছে, যা ভোগ করছে সেইটা সে আরেকজনের পর রিটার্ন করে। ওখানে থামে না যে না আমি এটা চেঞ্জ করে দেব, একই রোলে আসে। সে যেটা ভোগ করে আসে, সে যেটা নিয়ে ভাঙে, সে যেটা নিয়ে যুদ্ধ করলো, সে আবার ঠিক সেই রোলে চলে আসে। এইখান থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে যে না আমরা ওই রোলটা আর ওই ট্রেনটা আর চালাবো না, ওই ট্রেনটা ওইখানে নষ্ট করে দিয়ে আমরা নতুন ট্রেন তৈরি করব। এই জিনিসটা থেকে যেদিন আসবে সেদিন সমাজে আমাদের আরেকটু কিছুটা সুখী হবে। আচ্ছা, সাপ্রেশন, আমরা সাপ্রেশন আলোচনা করছিলাম। তাহলে সাপ্রেশনের ঘামের ভিতরে হতে পারে, শরীরের বিভিন্ন নিঃস্রাব হতে পারে, মিনিস্ট্রেশন, সাপ্রেশন। সালফারের একটা খুব বড় জায়গা, মিনিস্ট্রেশন, সাপ্রেশন। তোমরা দেখেছো আমরা চেম্বারে কয়েকটা মেডিসিনে দিয়ে তখন অনেক সময় ধাতুগত লক্ষণে যায় না, যখন সাপ্রেস হয়েছে, সাপ্রেশন সরাসরি স্পেসিফিক রেমেডির দিকে কিছু কিছু সময় আমাদের যেতে হয়। ঠিক আছে, এই মেডিসিনগুলো দিলে আমাদের এই মিনিস্ট্রেশনাল সাপ্রেশন বা মিন্স অবরুদ্ধ হওয়া বা মিন্স অনিয়মিত হওয়া, মিন্স আটক হয়ে যাওয়া, এই সমস্ত জায়গায় সালফারের একটা বিশাল অধিকার আছে। আরও অনেক মেডিসিন আছে, অনেক মেডিসিন আছে। সালফার একজন বিস্ফোরণ ঘটায়। সবসময় মনে রাখতে হবে আমার সালফার বিস্ফোরণ, যেখানে অবরুদ্ধতা আছে সেই অবরুদ্ধ জায়গায় ভাঙতে হলে আমার এখানে এই বোম ব্লাস্ট করতে হবে। এই কথাটা মনে রাখবেন সবসময়। অতএব যেখানে দেখবেন অবরুদ্ধতা, তবে দাঁতুলাকে ঠিক রেখে দেন, নাহলে ওই সাপ্রেশনের বিষ কিন্তু আবার জমে যাবে, আর এক সাপ্রেশন। এইবার আসতে হবে আমাদের যে প্রশ্নটা ওই সাহেব করেছিলেন এখান থেকে, যে স্যার আমাদের শরীরে সালফার ঢোকার কোনো জায়গা আছে কিনা, এরকম একটা প্রশ্ন কে করেছিলেন? উনি একটা প্রশ্ন করেছিলেন যে স্যার আমাদের শরীরে সালফার প্রবেশের কোনো জায়গা আছে কিনা। অবশ্যই আপনারা এখানে একটা জেনে যাবেন, সেটা হলো আমরা আগে কথাটা নিয়ে আসছি এবং ওহাব ভাইও বলে গেছে যে 0.25% সাপ্রেশন। তার মানে আমার শরীরের বিভিন্ন উপাদানের ভিতরে সালফার একটা উপাদান। সালফার আমার শরীরে বিভিন্ন জায়গায় কাজ করে, বিভিন্ন জিনিসে তাকে প্রয়োজন হয়। এই প্রয়োজনের মাত্রাটা হলো, সর্বোচ্চ মাত্রাটা হলো 0.25। ঠিক আছে, শতকরা উপাদানের এই পয়েন্টটা প্রয়োজন। এর অতিরিক্ত যদি হয়ে যায় তখনই ওইটা আপনার শরীরে এক্সেস বা এইটাই আপনার শরীরে সাপারেট হয়ে গেল। তাহলে সাপারেশন কোথা থেকে ঢুকলো, কীভাবে ওখানে সাপারেট হলো, সেটা আমাদের জানার দরকার। সালফার আমাদের বহুত জিনিসের সাথে আমার জীবন সংশ্লিষ্ট, বহুত কিছুর সাথে। বিভিন্ন মেডিসিনাল তো আছেই, বিভিন্ন যে মলম টলম লাগাইলেন সেগুলোর ভিতরে আছে, খাদ্য খাবারের ভিতরে আছে, আমার প্রকৃতির ভিতরে বিভিন্ন জায়গায় সালফার অবস্থান করছে, যেটা আমার শরীরের ভিতরে প্রবেশ করছে। সেই প্রবেশের পর যদি ওইখান থেকে জীবনী শক্তি যদি ওইটাকে আউট না করতে পারে, সেটা যদি 0.25-এর চেয়ে প্লাস হয়ে যায়, তখনই আমার শরীরে আগ্নেয়গিরি শুরু হয়ে যাবে। কোথার থেকে ঢোকে একটা দুটো উদাহরণ দিয়ে ছেড়ে দেই। সেটা বিশেষ করে যারা লেয়ার মুরগি খান, লেয়ার মুরগি পর্যন্ত সবাই, অনেকে পোলট্রি খায় না। পোলট্রি মুরগিতে বলতেছে ওটা ফ্যান নরম নরম কাদা কাদা, বিভিন্ন ঘুমাইতে পারেন, ওটার মাংস শক্ত হয় না। ওই মুরগি নিয়ে আসবা, রিজেক্ট। খেয়াল করেন, রিজেক্ট যেটাকে লেয়ার বলে, ওইটার আমি নাম দিয়েছি রিজেক্ট। তার মানে ডিম পাড়া থেকে বাদ হয়ে গেছে, ফার্মের থেকে বাদ হয়ে গেছে, যে ও এখন আর ডিম দেয় না। ডিম দেবে কি, 1.5 বছরে ইঞ্জেকশন দিয়ে ওর নামাই টামাই দিয়ে ওর শরীরের ভিতরে সব সালফার ঢুকিয়ে দিয়েছে। এবং এই মুরগিগুলো যারা খান তারা খেয়াল করে দেখবেন, আমরা যে অস্থির মজ্জা খাই, বোন ম্যারোটা,
হাড়ে চুষি দিতে সবাই ভালোবাসে, যে হাড্ডি থাকলে হাড্ডি দিয়ে ভিতরে আছে চুষুনি দিয়ে খায়। ওই রিজেক্ট মুরগি যেটা, ওই রিজেক্ট মুরগি ওইখানে চুষি দিয়ে দেখবেন কিচ্ছু আসে না, এবার চাবাইয়ে ভাঙবেন দেখবেন সব গুঁড়ো বালি, সব বালি হয়ে গেছে, সব সালফার হয়ে গেছে। এই মুরগিগুলো আর কয়েকদিন রাখুক, স্টক করে মারা যায় ফার্মে। ব্রয়লার মুরগি এই গরমের সিজন আসছে, দেখবেন যে একটু গরম লাগলে ওরা ফ্যান চালাই দিছে ভিতরে, বাড়ি নিয়ে আসতে আসতে অনেক সময় অ্যাটাক করে, হার্ট অ্যাটাক করে মারা যায়, সালফারের রিয়াকশন। ঠিক আছে, এবং এমন রিয়াকশন করে রাখছে ওরা দিয়ে, ঔষধ দিয়া জাব্বা দিয়ে বলে গেছে, দিয়ে হাঁটতে পারে না, এই মাথা থেকে ওই মাথায় যেতে পারে না, লাস্টে ওই যেখানে আছে ওইখানেই খায়, ওইখানেই হাগে। ওইখানে যে ওর বান্ধবী পড়ে গেছে ওইখানে গেছে, সেই খবরও নিতে পারে না যে তুই কেমন আছো, কীভাবে আছো। ও এমনি ওর এক্সপায়ার হয়ে গেছে, ডেড এক্সপায়ার হয়ে যদি মারা যেত, তার আগে আমরা সর্বভোগ প্রাণী খেয়ে ফেলেছি। ঠিক আছে, আমরা ওটাকে খেয়ে ফেলেছি। রিজেক্ট যেটা বাদ হয়ে গেছে, উন্নত দেশে ওইগুলো নিয়ে ডাম্পিং, কোনো ডাম্পিং এরিয়ার ভিতরে ফেলাই দিয়ে ওটারে জ্বালাই পোড়াই দিয়ে ডাম্পিং করে রাখে, আমরা সেইটাকে মজা করে খাই, ফ্রিজে রেখে খাই। তার মানে সালফার ঢোকার কায়দাটা দেখেন কোন জায়গা থেকে। সালফার সাপ্রেশন সবচেয়ে আমাদের ওইখানে, যখনই আমার 0.25-এর এক্সট্রা হয়ে যাবে, তখনই মনে করবেন আমার ভিতরে ক্রমান্বয়ে আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়ে গেছে। তাহলে সালফার সাপ্রেশনের বা শরীরে প্রবেশের ভিতরে তার যথেষ্ট পয়েন্ট আছে, তার ভিতরে আমরা একটা দুটোর কথা বললাম। তাহলে সাপ্রেশন বুঝি, সাপ্রেশনকে ধরতে হবে, সালফারের অধিকাংশই সাপ্রেশন। এবং শুধু সাপ্রেশন না, ওষুধগুলো ঠিকমতো গভীরে যদি যান, প্রায় রোগের ভিতরে দেখবেন কোনো না কোনো সাপ্রেশন হয়। এদিকের কোনো এরকম টক্সিন, কোনো কেমিক্যাল ম্যাটেরিয়াল, অর গ্রিপ, মেন্টাল স্টেট, প্রায় রোগীরা আমরা এখান থেকে আক্রান্ত। অতএব সাপ্রেশন চ্যাপ্টারটাকে রোগীকে খুব ভালো করে ধরবেন। এবং এখানে বিশেষ করে মেন্টাল সাপ্রেশন। আর এই রোগীরে যদি বলা হয় ওহাব ভাই আপনার ভিতরে কি সালফার ঢুকছে, এমনকি ওহাব ভাই বলতে পারবে আমার ভিতরে সালফার ঢুকছে, আপনার জ্ঞান দিয়ে তল্লাশি করে আসতে হবে। কারণ এক এক সাপ্রেশনের এক একটা রিয়াকশন আছে, এই জন্য সব কিছুর রিয়াকশন বুঝতে হবে। আমি যে রিয়াকশনটার কথা বলেছি, কারণ সব কিছুর রিয়াকশন প্রকাশ করে দেয়, আপনি সেখানে বোঝেনও না। এখন শরীরের ভিতরে দাহ, জ্বালা, তাপ, তার মানে আমার জ্বালানি কিছু ঢুকে গেছে, দাহ্য কিছু ঢুকে গেছে, হয় ফসফরাস ঢুকেছে, না হলে সালফার ঢুকেছে, না হলে আর্সেনিক ঢুকেছে। ঠিক আছে, এরকম একটা কিছু ঢুকেছে, না হলে আমার কয়লা ঢুকেছে, আছে না কয়লা, কার্বোবেজল জ্বালা আছে না। তার মানে যেগুলো ধার্য সেইগুলো নিয়ে এই তাপ, জ্বালা, দাহ, এই জিনিসগুলো সৃষ্টি করে। তাহলে আপনার এই সূত্রগুলো জানতে হবে যে কী করে বুঝবো কী সাপ্রেশন হয়েছে, কোন জাতীয় জিনিস সাপ্রেশন হয়েছে। তার ইঙ্গিত আছে, তার সংকেত আছে, তার সাইন আছে, এগুলো বুঝে নেবেন। সাপ্রেশনের পরেই আসবে আমাদের হরমোনাল। এই হরমোনাল কথাটা আমি বলেছি যে হরমোনাল কথাটা আমাদের খুব ভালো করে জানতে হবে, কারণ হরমোনাল ডেফিসিয়েন্সি বা ইনব্যালেন্স এ যথেষ্ট ক্ষতি করে দেয়, যথেষ্ট। অথচ এই হরমোন চ্যাপ্টারটাকে আমরা হোমিওপ্যাথিরা পিছে ফেলে রেখেছি। এটাকে আমাদের গবেষণা করে হোক, চিন্তা চেতনা করে হোক, বা এটাকে নিয়ে আরও লেখালেখি হোক, এই হরমোনকে আমাদের তুলে আনতেই হবে, না হলে কিন্তু আমরা সেই কবিরাজ বা বোকার রাজ্যের ভিতরে আমরা বসে থাকব। তাহলে এই যে ডিসফাংশন, হরমোনাল ডিসফাংশন, ঠিক আছে, তার মানে ভারসাম্যহীনতা। এই হরমোনের ভারসাম্যহীনতা চ্যাপ্টারটা শিখাতে আমার প্রচুর কষ্ট হবে, কারণ যেহেতু এটা আমাদের একদম গোড়ার থেকে শিখতে হবে। আমরা সেই হরমোনের টোটাল ট্রিগার পয়েন্টগুলোও জানি না, হরমোনের ক্ষেত্রগুলোও জানি না, এবং তার ডিসঅর্ডারে কী কী ধরনের সাইন সিমটম সৃষ্টি হতে পারে সেগুলো আমরা জানি না। এগুলো আলাদা একটা চ্যাপ্টার আমি তৈরি করব এবং আপনাদের শিট দেব, শিট দিয়ে হয়তো একদিন বা দুদিন এরকম লেকচার দেব, দিয়ে আমাদের হরমোন চ্যাপ্টারটা আমাদের গুছিয়ে আনতে হবে। আমার সালফার হরমোনাল ডিসফাংশনে যে কি করে, প্রথমে হলো আমাদের থাইরয়েড গ্রুপের যে হরমোনগুলো আছে সেইখানে হয় হাইপো নাইলে হাইপার, একটা কিছু ঘটাবেই। এখন আমার থাইরয়েড হরমোনের ভিতরে আমরা যেটা জানি সাধারণত ওই রিপোর্ট যারা দেখেছেন যে T3, T4, TSH, ঠিক আছে, এটার হয় হাইপো না হলে হাইপার, এটা আপনার করে দেবেই। ইনসুলিন, ঠিক আছে, ইনসুলিন হাইপার করে আমাদের এই সালফারের রোগীর যে কনস্টিটিউশন তৈরি হয়, তার জন্য ইনসুলিন হাইপার হওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখে। তারপরে আমাদের কর্টিসল যে হরমোনটা আছে সেটাও সে হাইপার করে দেয়। তারপরে আমার প্রোজেস্টেরন যে আছে সেটাকেও সে হাইপার করে দেয়। এরকম অসংখ্য জায়গায় সে হাত বসায় আমাদের সালফার বা আমাদের
ওই সাপ্রেশন, বিশেষ করে সাপ্রেশন যখনই হয় তখন আমাদের এইখানের ডিসফাংশনটা শুরু হয় বেশি। কারণ যখন এই আরেকটা বিষ শরীরের ভিতরে ঢোকে তখন ওই যে ক্ষরণ ওইখানের প্রতি একটা প্রভাব সৃষ্টি করে তখন ওইটাকে ডিসফাংশনের ভিতরে নিয়ে যায়। এই জন্য আমার সালফারের ভিতরে হরমোনাল ডিসফাংশনের সংখ্যাটা খুবই বেশি। আমাদের ফসফরাসের ভিতরে হরমোনাল ডিসফাংশনটা খুবই বেশি, আমাদের থুজার ভিতরে খুবই বেশি। বিশেষ করে আমার খনিজ উৎসের যে সোর্সের যে ঔষধগুলো সেইগুলো নিয়ে আমার হরমোনাল ডিসফাংশনটা বেশি। ভেষজ উৎসের ঔষধগুলো নিয়ে অতটা ডিসফাংশন নেই যতটা আছে আমার খনিজ পদার্থের ভিতরে। তাহলে দেখেন খনিজ জিনিসের সাথে আমরা সবসময় ওতপ্রোত, আমাদের শরীরের ভিতরে বিভিন্ন কারণে ঢোকে, এই জন্য তার ডিসফাংশনটা খুব বেশি হয়। ন্যাচারাল যেটা প্রকৃতির সাথে যেটা আছে সে অতটা আমার করে না। এখন করে যে স্যার আমি ন্যাচারাল গাছের ফল খাইছি আপেল, ওই আপেলের উপরে যে স্প্রে করা ছিল সেটা কি হবে অতএব সেটা কিন্তু আমার কেমিক্যালস। তাহলে কেমিক্যালস রিয়াকশনে আমার হরমোনাল ডিসফাংশনের উপর খুব প্রভাব ফেলে। আচ্ছা, হরমোনালের পরে আমরা আরেকটা জিনিস তোমাদের আগেও পড়িয়েছিলাম যে আমার রোগের ট্রিগার পয়েন্ট কয়টা, সেই ট্রিগার পয়েন্টগুলো নিয়ে তো আমার এই কজেশনের ভিতরে আসবে। ওই দিন তোমাদের আমি এই ট্রিগার পয়েন্ট দেখেছিলাম, একটা গোল বৃত্ত করেছিলাম, গোল একটা বৃত্ত করে দিয়ে ওর ভিতরে লিখেছিলাম ভিতরে ডিজিজ, রোগ। তার মানে এই রোগটার সৃষ্টির কারণ কি। আমি এবার 4টা তীর বৃত্ত করেছিলাম, ওই গোল যে বৃত্তটাকে 4টা অ্যারো দিয়ে বৃত্ত করেছিলাম, 4 দিক থেকে, উপর থেকে 2টো, এই দিক থেকে 2টো, 4টা দিয়ে আমি ওইখানে লিখেছিলাম তীরের ওখানে যে প্রথমেই হলো আমার মেয়োজম বা মায়াজম 1 নাম্বার ট্রিগার, 2 নাম্বার ট্রিগার পয়েন্টটা আমি দিয়েছিলাম সাপ্রেশন, 3 নাম্বার ট্রিগারটা দিয়েছিলাম হরমোনাল ডিসঅর্ডার, ঠিক আছে, বা ডিসফাংশন। তারপর একটা দিয়েছিলাম ডিফিসিয়েন্সি, অভাব। কিসের অভাব? অনেক কিছুর অভাব। নেট্টামিউরের অভাব ছিল লাভ, ইগনেশিয়ার অভাব ছিল লাভ, পালসিটিলার অভাব ছিল লাভ, ফসফরাসের অভাব জড়িয়ে ধরা, ঠিক আছে। এরকম বিভিন্ন ডিফিসিয়েন্সি এক একজনের এক একটা রয়ে গেছে। আবার শারীরিক কতগুলো ডিফিসিয়েন্সি আছে, বিশাল চ্যাপ্টারও আলোচনা করা সম্ভব না একদিনেও। তাহলে ডিফিসিয়েন্সি একটা বড় জিনিস, এই জিনিসটাকে আমাদের খেয়াল করতে হবে। এই জিনিসটা আমরা বেমালুম ভুলে যাই। আমরা এই কজেশনের ভিতরে এত কিছু খুঁজি, পাশ হিস্ট্রি খুঁজি, অমুক হিস্ট্রি খুঁজি, সমুক হিস্ট্রি খুঁজি, মলম লাগা খুঁজি, এই ডিফিসিয়েন্সি আর হরমোনকে আমরা খুঁজি না। আজকের থেকে খুঁজবেন, যদি আপনারা আধুনিক জমানার ডাক্তার হতে চান, প্রপার ডাক্তার হতে চান, পরিচয় দিতে চান, জায়গাটা পূরণ করতে চান, হোমিওপ্যাথিকে উপরে জাগাতে চান, তাহলে আপনাদের ভিতরে এই ডিফিসিয়েন্সি রাখা যাবে না। হরমোনাল ডিফিসিয়েন্সি, জ্ঞান ডিফিসিয়েন্সি, নলেজ ডিফিসিয়েন্সি এবং এই ডিফিসিয়েন্সির নলেজ ডিফিসিয়েন্সি, এটাও রাখা যাবে না, তাহলে আপনারা পিছনে পড়ে যাবেন। তাহলে আমরা আজকের থেকে রোগীকে, আপনারা যারা প্র্যাকটিস করেন, আপনারা রোগীর ডিফিসিয়েন্সিটা খুঁজবেন। কারণ দেখা গেছে ছোটোবেলায় বাচ্চাটা যে রোগীটা আপনার কাছে আজকে বড় হয়ে গেছে, ছোটোকালে 3 মাসের 2 মাসের থেকে বা জন্মের সময়, হওয়ার সময়, ডেলিভারির সময় ওর মা মারা গেছে, বুকের দুধ খেতে পারেন নাই, ওই নানির কাছে দিয়ে আইছে, নানি ও বাড়ি থেকে একটু গরুর দুধ এনে খাওয়াই কোনো মতে বাঁচাই দিয়েছে। শরীরের ভিতরে এক ডিফিসিয়েন্সি রয়েছে। অথবা ছোটোবেলায় এমন এক রোগে ভুগেছে, তার শরীরের ভিতর থেকে একটা জিনিস লস হয়ে চলে গেছে। অথবা ছোটোবেলায় এমন এক ডাক্তারিতে করেছে যার ভিতরে কোনো একটা ইনজেক্ট বা কোনো ক্যাপসুল দিয়েছে, তার শরীর থেকে একটা জিনিস ভেঙে চলে গেছে, ডিফিসিয়েন্সি থাকতে পারে। অতএব আপনাদের এই অধ্যায়টা জানতেই হবে। আর ডিফিসিয়েন্সির মতো শুধুমাত্র যদি ওই ভিটামিন এ, বি, সি, ডি এর ভিতরে সীমাবদ্ধ থাকেন তাহলে হবে না। এটা হলো ফিজিক্যাল ডিফিসিয়েন্সি, মেন্টাল ডিফিসিয়েন্সি সেটাও তো আছে। ছোটোবেলায় পাই নাই, ছোটোবেলা গরিব ছিল বাবা, কিন্তু ভালো স্কুলে পড়েছি মেধার জন্য বা ইসের জন্য ভালো একটা স্কুলে ভর্তি করাই দিয়েছে। সবাই কি সুন্দর জামা পরে আসছে, কি সুন্দর চামড়ার স্যান্ডেল পরে আসছে বাটার, আমার শখ ছিল, আমি পারি নাই। ওই ছোটোবেলার থেকে সেই অভাব 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 কষ্টের যে একটা চাইল্ডহুড, কী বলেছিলাম সেদিন, ট্রমা, সেটা আপনাকে জ্বালিয়ে এখন খাচ্ছেন। বহুত যদি হয়, যদি অনুভূতি থেকে থাকে, এখন খাচ্ছেন ছোটোবেলায়, নেলা দিচ্ছেন ছোটোবেলার, এখন চাকরি করে আপনি এস্টাবলিশড, ব্যবসা করে এস্টাবলিশড, বড় জায়গায় আছেন, এখন খাচ্ছেন, হঠাৎ করে মনে পড়ে গেছে অমুক একটা খাবার স্মৃতি, সেদিন মরিচ দিয়ে পরীক্ষায় ভাত খেতে গেছিলাম, বা খাওয়ার সময় মা এই ধরনের বলেছিল, বা খাওয়ার সময় এই ধরনের অপমানিত হয়েছিলাম, বা সেদিন এই জিনিসটা চাচ্ছিলাম, সেই জিনিসটা পাই না, সেদিন একটা ডিম ভাজা খাইতে ইচ্ছা করেছিল, সেদিন পাই নাই, আজকের ওভার হয়ে গেছে। কি এখনও কাঁদেন না? এরকম মন কাঁদে না কারোর স্মৃতি কাঁদায় না? কাঁদায়। তাহলে কে কোন জায়গায় অ্যারেস্ট, কে কোন জায়গায় আটক,
সেই জায়গাটা খুঁজবেন। প্রত্যেকটা রোগী একটা জায়গায় অ্যারেস্ট হয়ে আছে, সেই জায়গাটাকে কিন্তু আপনার সেইখান থেকে তাকে মুক্তি দিতে হবে। আর সেই মুক্তিটা কীভাবে দেবে? যে স্যার তাহলে আপনার ঔষধ কীভাবে, ছোটোবেলা সেই দুঃখ গুছাবে কী করে? স্কুল জীবনে প্রেম করেছে, ব্যথা পেয়েছে, সেই দুঃখ আপনার ঔষধে গুছিয়ে দেবে কীভাবে দেবে? তার সেশনটা আমরা আজকে তৈরি করব। প্রত্যেকটা মেডিসিন কীভাবে কাজ করে, কোথায় যে রিপেয়ার কীভাবে করে, তার একটা সেশন থাকবে। তাহলে ডিফিসিয়েন্সির মধ্যে ওই ওমেগা থেকে আরম্ভ করে, ফ্যাটি অ্যাসিড থেকে আরম্ভ করে আমার প্রোটিন, ভিটামিন এ বি সি, অনেক কিছু ডিফিসিয়েন্সি আমাদের আছে। এগুলো পূর্ণ আলোচনার শীটের ভিতরে আপনারা পেয়ে যাবেন। আমরা এরপরেই আসবো আমাদের এখন আমার কি করতে হবে। আমি তো রোগীর কজেশনের ভিতরে সব কিছু বের করে নিয়েছি, 4টে রিগার পয়েন্ট শিখেছি, 4টে জানিয়ে নিয়েছি। এইবার আমাদের রোগের ক্ষেত্রে আরেকটা জিনিস জানতে হবে, এই রোগের মাতা পিতাকে, এই রোগে কোনো জায়গায় ফরায়েজি রোগ কিনা, ফরাজ পেয়েছে কিনা, মা বাবার কাছ থেকে ফরাজ পেয়েছে কিনা, নিজে অর্জন করেছে কিনা, কোন জায়গার থেকে আসলো, তার একটা হিস্টোরি থাকতে হবে। আর এই হিস্টোরির ভিতরে আপনার পাস্ট হিস্টোরি বলতে যদি শুধুমাত্র পিতামাতার কথা জিজ্ঞেস করে এই যদি পাস্ট হিস্টোরি বন্ধ করে দেন, তালা লাগাই দেন ওই কোঠায়, তাহলে ওটা পরিপূর্ণ পাবেন না। আমরা দেখা গেছে অনেক সময় জিজ্ঞেসে এই রোগ আপনাদের ভিতরে আর কারো আছে নাকি, আর যারা একটু ভালো লাগতো তারা জিজ্ঞেস করে মা বাবা কী রোগে ভুগেছেন, ওখান থেকে একটা যোগসূত্র আছে। যেমন আমাদের সালফারের রোগী মা বাবারা ডায়াবেটিসের ইতিহাস পাই আমরা ওখানে, তারা ডায়াবেটিসে ভুগেছে, তারা চর্মরোগে ভুগেছে, তারা হাঁপানি কাশি টাশি এ ধরনের কোনো রোগে ভুগেছে। এই ধরনের ইতিহাসগুলো আমরা সচরাচর সালফারের রোগীর ভিতরে আমরা বেশি পাই। তাহলে ইতিহাস শুধুমাত্র মা বাবার কাছ থেকে রোগটা আসছে না সেইটা না, এই রোগটার পিছনে তুমি কী কী চিকিৎসা নিয়ে আসছো সেইটারও সবচেয়ে বড় ইতিহাস। তুমি সেইখানে কিছু সাপ্রেস করে রেখেছো কিনা, সেইখানে কোনো অপচিকিৎসা হয়েছে কিনা, সেটা আমার যাওয়া দরকার। এখন আমার কাছে চুলকাইতে আসছে, ওখান থেকে রসকস বের করে বা ধুলোবালি বের করে নিয়ে আসতেছে। আমি যদি ওইখানে চিন্তা করি যে আপনার মা বাবার আছে কিনা, বললো নাই, আমি কি শেষ? সাপ্রেশনের প্রথমে আপনারা বের করে নেবেন যে আপনি যে রোগটা নিয়ে আসছেন এর আর কী কী চিকিৎসা দিয়েছেন, কী কী চিকিৎসা নিয়েছেন। এখন আপনার কাছে যখন আসবে তখন দেখা যাবে আমার মতো হোমিওপ্যাথি আরও 10 জন দেখিয়েছে, আরও 5 জন দেখিয়েছে, অ্যালোপ্যাথি দেখিয়েছে, ইউনানি কবিরাজি দেখিয়েছে, নিজেরা যত লতা পাতা কচ্ছপের চারা পুরে টুরে চর্মরোগের উপরে সব কিছু লাগিয়েছেন, যত প্রকার যা কিছু সব কিছু করে তারপরে আমার কাছে আসছেন। অতএব এই বর্তমান রোগের কী কী চিকিৎসা নিয়েছো সেই হিস্ট্রিটা বের করে অবশ্যই নেবেন, কারণ সেটার মধ্যে সরাসরি আঘাত করেছে, সেটা নেবেন। তারপরে আসবেন অতীত রোগ ভোগের ইতিহাস। তুমি কি শুধু চর্মরোগ নিয়ে আসছো, তোমার টোটাল এই লাইফের ভিতরে আর কোনো রোগে ভুগেছো কি না, সেই জিনিসটা আপনারা ওখান থেকে বের করে নিয়ে আসবেন। তার মানে দেখা যাবে সে বলবে হ্যাঁ স্যার এরকম চর্মরোগ আমার আগেও হয়েছে, ছোটোবেলায় নাকি এরকম হয়েছে, ও সেরে গেছিলো, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিল, আবার আসছে, কারণ তার ভিতরে তো আবার তৈরি হওয়ার জন্য সালফার যুক্ত হয়ে আছে। তারপর আছে চাইল্ডহুড ডিজিজ অর ট্রমা। শিশুকালে তুমি বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হয়েছিলে কিনা। কোথার থেকে বলি, আমার মাথায় কি জট আছে নাকি? আমার হোমিওপ্যাথির মাথায় জট আছে। সে সায়েন্স আমাকে রুট দেখিয়ে দিয়েছে যে তুমি যে ছোটোবেলায় সাপ্রেশন করেছিলে বা যথাযথ চিকিৎসাটা হয় নাই, সেটার যে রিয়াকশনটা রয়ে গেছে বা সাপ্রেশনটা রয়ে গেছে বা তার কিছু অংশটা রয়ে গেছে, সেইখানের যে আঙ্গিকতা, সেইখানের যে প্রকাশ, সেইটাই আমার কাছে এখন পরিষ্কার করছে। স্যার বাচ্চাটা একটু ঠান্ডা লাগলেই সাথে সাথে কাশিতে ধরে ফেলে, অন্য কোনো রোগ নাই, সাথে সাথে ওর রোগে ধরে ফেলায়। একটু বাতাস বেশি লাগলো বা একটু সিজন পরিবর্তন হলো, আমাদের টিউবারকুলারের মতো। এখন ওই বয়সের বাচ্চা, 11-12 বাচ্চা, ও দৌড়াবে, খেলবে, ভিজবে, কাদামাটি মাখবে, এটাই ওর প্রকৃতি, সে টোটালি পারছেই না। তার মানে ওইখান থেকে আমরা জিজ্ঞেস করে দেখি, এবং ওই শিশুদের অন্যান্য কিছু সিমটম আছে, ওই দেখে বলে ফেলাই যে নিশ্চয়ই আপনি নিউমোনিয়ায় বাচ্চা আক্রান্ত হয়েছিল। তা বললো হ্যাঁ স্যার নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। চাইল্ডহুড কোনো ডিজিজ এবং চাইল্ডহুড কোনো ট্রমাটাও খুব বড় ধরনের ক্ষতি করে ফেলে, কিন্তু আমাদের সমাজে এর কোনো মূল্যায়ন নেই। তারপরে আছে আমাদের বংশগত রোগের যে ধারাটা, এই হেরিডিটি, এই জিনিসটাও আমাদের খুব জানতে হবে। তুমি আসলে রোগটা কি নিজের অর্জিত না বংশ পরিক্রমায়, এখান থেকে কি হবে এটা জানার কি প্রয়োজনের, লাভটা কি হবে। ওর বাবারও চিকিৎসা দেবেন, রোগী বানাবে, তোর বাপেরও নিয়ে আসিস, তা না। তার মানে আমার রোগের ডিপ বুঝতে হবে, শিকড় বুঝতে হবে, কোথায় মানে কতটা ডিপে ঢুকেছে রোগ, কোথা থেকে এসছে, জীবনী শক্তি কতটা ব্যাহত হয়েছে, ঠিক আছে। তার আয়ুষ্কালটা ধরে আমার ঔষধের শক্তিমাত্রা নির্বাচনের ক্ষেত্রে আমার যথেষ্ট কাজে লাগবে। এই জন্য আমরা এই হেরিডিটি আমাদের জানতেই হবে বা বংশীয় প্রভাবটা জানতেই হবে। তারপরে আমাদের আরেকটা জানতে হবে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ বা মেন্টাল
ট্রমা, ঠিক আছে? সবার ক্ষেত্রে আমাদের কম বেশি এখানে থাকে। সেটা কতটা এফেক্টেড, কতটা প্রবল, কতটা স্ট্রং, এই কথাটা মনে রাখবেন, পাইলেই হলো না। কারণ হওয়া স্যার ওই যখন এইটা পড়ি না তখন একজনের চিঠি দিয়েছিল, কিন্তু পরবর্তীতে বাপে ট্রান্সফার হয়ে গেছে বা তার বাপের হাতে ধরা পড়ে কাটা হয়ে গেছে। কিন্তু আমাকে জ্বালায় নাই, আমাকে পোড়ায় নাই, আমার ভিতরে মন্দির রচনা করে নাই, আমি মন্দিরে পূজা দেই নাই, তারে নিয়ে ওর মূল্য নেই, ওর মূল্য নেই। তার মানে গেছে তো গেছে, সেই যাওয়ায় আমাকে ধাক্কা দিয়েছে, সেই যাওয়ায় আমি মন্দির তৈরি করেছি, তাজমহল তৈরি করেছি, আমি সম্রাট শাহজাহানের মতো সব অর্থ ব্যয় করে সব ওইখানে ঢুকিয়েছি জীবনের সব। তাকে আমি পূজা করি, তাকে নিয়ে এখনও আমি গান করি, তাকে নিয়ে এখনও আমি কাঁদি, তার স্মৃতি নিয়ে এখনও আমি অনেক কিছু রচি, ঠিক আছে? অতএব আমার রিয়াকশন সৃষ্টি করেছে, রিয়াকশন শুরু হয়েছে, ডিপে ঢুকেছে, প্রভাব ফেলেছে আমার পরে। অতএব সেটার মূল্য আছে। কি বলেছি? অসংখ্য ইতিহাস পাবেন চাইল্ডহুড অমুক সমুক, কিন্তু তাকে প্রভাবিত করেন নাই। গত সপ্তাহে যে মেয়েটা, ইঞ্জিনিয়ার মেয়েটা এসে বলল, স্যার আমার কপালে মনে হয় বর নাই। শুনবেন, রোগীর কাছে ইঞ্জিনিয়ার মেয়ে, সে একসময় রোগী ছিল, প্রচণ্ড পেটে ব্যথায় সেন্সলেস হয়ে থাকতো, 2 দিন 3 দিনও ব্যথা যেত না, এর ভিতরে সেন্স আসে, আবার 1 দিন 1.5 দিন পর এরকম সেন্সলেস হয়ে যায়, আর ব্যথা থাকে সবসময়। আমার চেম্বারে বসে সেন্সলেস হয়েছিল বারান্দায়, আমার আসতেছে কলেজ থেকে দেরি হয়েছে, বারান্দায় এসে ফিট অবস্থায় পেয়েছি তাকে প্রথম। এই মেয়েটাকে চিকিৎসা টিকিৎসা দিয়ে ভালো করলাম, আবার এই 4-5 বছর, করোনার আগের ঘটনা, আবার এসে এখন হাজির হয়েছে, স্যার আমার ব্যথাটা আবার একটু একটু করে হচ্ছে। তা আমরা সেদিন কাউন্সিলিং দেওয়ার পরে সে যথেষ্ট খুশি, সে এখন আমাদের একজন হয়ে গেছে, 10 জনের আমাদের মতো ওদের মতো একজন হয়ে গেছে, চেম্বারে আসলে আর যেতে চায় না কাউন্সিলিংয়ের মজায়। তাই গত 3-4 দিন 5 দিন আগে মনে আসলো একবার, ওই সময় এসে আবার দেখো সে বেশ ভালো হয়ে গেছিলো, ওই দিনে এসে আবার হঠাৎ করে বলতেছে, স্যার আমার কপালে মনে হয় বর নাই। কোথার থেকে দুঃখটার কথাটা বলতেছে, এবং তার আগের রোগীলিপিতে বলেছিল, তাকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কি চাই, কারণ আমি প্রত্যেকটা রোগীর কাছেই জিজ্ঞেস করি, বিশেষ করে এই ধরনের গ্রিফের রোগীগুলোকে, যে আপনার কি চাওয়া, এখন চান কি, জীবনে তো একটা এইম থাকে, সেই এইমটা কি? তো ওই মেয়েটা তখন কি বলেছিল, স্যার একটা ভালো ছেলে চাই। এই গল্পটা কি গত ক্লাসে বলেছিলাম এখানে আলোচনায়, স্যার একটা ভালো ছেলে চাই। খেয়াল করেন কথার ভিতরে মজা, স্যার একটা ভালো ছেলে চাই। তার মানে কি ভালো ছেলে চাই কেন? মানুষ তো বলে একটা ছেলে চাই, সে ভালো বলেছে, কি ভালো সেটা? সেই ভালোটা হলো তার নিরাপত্তা, তাকে বোঝার, তার পিছনের যে অভাব ডিফিসিয়েন্সিগুলো আছে, সেই ডিফিসিয়েন্সির ইতিহাস বলে কাঁদবেন অনেকে। তার চাইল্ডহুড ট্রমা থেকে যে ইতিহাসগুলো, যে সংসারে বড় হয়েছে, যে কতটা নির্যাতনের মাঝে সে পড়তে গেলে একটা ক্লাস হয়ে যাবে। তার মানে সে প্রচুর ডিফিসিয়েন্সি, তার ভালোবাসার, শ্রদ্ধার, মায়ার, সম্পর্কের এই অভাবগুলো ছিল, সে ভালো লোকটা এসে সেইটা পূরণ করে দিবে। এই জন্য তার চাওয়াটা হলো ওখানে। তাহলে এই অভাব বুঝে আপনার চিকিৎসা দিতে হবে। আমার মেডিসিনের ভিতরে কোন মেডিসিন এরকম জায়গা অভাব পূরণ করতে চায়? আমরা কয়েকটা মেডিসিন এখানে দেখিয়েছি না, এই মেয়ে অভিনয় করে দেখিয়েছে না, তোমায় কি চাই? এমন একজন লোক চাই যে আমার পাশে থাকবে কিন্তু আমাকে ছোবে না। আমাদের কিরিওজেটের সময় এই মেয়ে অভিনয় করেছিল না, 5 রিলার সময় বলেছিল না যে আমি এমন একজন মানুষ পাই যে আমার সব কিছুর সাথে সমানতালে মিলে যায়, পালসে টিলায়, আমার কান্নাটা বুঝবে, আমার ভিতরে কান্নাটা বুঝবে। নেটা মিরর সময় বলেছিল না, তা প্রত্যেকের লাস্টে একটা জায়গা থাকে যেটাকে বলা হয় ইনার অ্যাপ্লিকেশন বা ইনার নিড। আমরা আসবো সেই পয়েন্টেও, মানে তার কেন্দ্রীয় চাহিদাটা কি? তোমার জীবনে যথেষ্ট জ্বর হয়ে গেছে, যথেষ্ট ডিফিসিয়েন্সি হয়েছে, যথেষ্ট পরিমাণ তোমার সাপ্রেশন হয়েছে, যথেষ্ট পরিমাণ তোমার মায়োজমেটিক প্রভাব আছে, যথেষ্ট পরিমাণ তোমার হরমোনাল ডিসফাংশন আছে। এই সব কিছু হওয়ার পরে আমি যে একটা পতিত অবস্থায় পড়েছি, সেইখান থেকেও তো আমি একটা জিনিস চাই, যেইটা হলে আমি যাব, সেইটা হলো ইনার নিড বা ইনার অ্যাপ্লিকেশন। এই জায়গাটা যিনি চিনতে পারবেন, এই জায়গাটা যিনি অভাবটা পড়বেন, সেই ইনার নিড, তার আভ্যন্তরীণ চাহিদাটা কি, প্রয়োজনটা কি, সেইটা দিতে পারলে রোগী এমনি সুস্থ হয়। সেটা ওখানে কাউন্সিলিংও আসবে, সেখানে ঔষধের প্রয়োজনটা আসবে, ঠিক আছে? সারাদিনের পর এই রেডি আপনারা দুপুরের সময় নিশ্চয়ই আপনাদের একটা নিড থাকবে, পাকস্থলী নিড, একটু খিচুড়ি খাইলে বিকেলে থাকতে পারবে। আর এখানে কেন আসছে সারা দিনটা লস করে? এখানেও একটা ইনার নিড আছে, চাহিদা, যে যাই যদি দুটো কথা দিয়ে স্যারের কিছু শিখতে পাই, হোমিওপ্যাথির বেস্টটা বুঝতে পাই। এই জন্যই তো আসছেন আজকে শুক্রবার, একটা ছুটির দিন, সব ফালাই এত কষ্ট করে আসে, এখানে বসে আছেন কেন? এখানেও একটা আপনার চাহিদা আছে।
সেই চাহিদাটা যদি আমি যথাযথভাবে দিতে পারি সালফার দিয়ে আজকের আলোচনায়, আপনারা পরের দিন খুশি হয়ে আসবেন। তাহলে ইনার নেটটা বুঝতে হবে। খালি ভালোবাসায় বুঝেন না, আপনার ভালোবাসার পাত্র কি চায় সেটা বুঝতে পারে। সেই চাওয়াটা একটা অযৌক্তিক চাওয়া হতে পারে, আপনার কাছে যুক্তি নাই, আপনি সালফার আপনার কাছে যুক্তি নাই, কিন্তু তার অভাব ওইটা। ঠিক আছে, এখন হয় আপনি কাউন্সিলিং দিয়ে তাকে বুঝিয়ে ফিরিয়ে আনেন, না হলে মেডিসিন দিয়ে ঠেকান যে না ভাই এটা ঠিক না, এই চাহিদাটা বুঝতে হবে। আচ্ছা, তারপরে আছে আমাদের একটা সবচেয়ে বড় জায়গা, আমরা রোগের কী জেনে আসলাম? লোকেশন, নেচার, কন্ডিশন, কজেশনের কাছ থেকে আমরা 4-5টা জিনিস জানলাম। এবার রোগের আর কি জিজ্ঞেস করবো? এবার মাইন্ড স্টেটে ঢুকে যাই। ঢোকার আগে আরেকটা কাজ করে যান, মাইন্ড স্টেটে ঢুকবো আমরা, তার আগে আরেকটা কাজ করে যান ছোট্ট, যেখান থেকে হোমিওপ্যাথির মর্যাদা বাড়বে, যেখান থেকে আপনার মর্যাদা বাড়বে, সেই জায়গাটাকে আমরা ফেলে রাখি অলসতায়, সাহসের অভাবে। সেটা হলো ওই রোগের প্যাথোলজিটা আমার জানতে হবে। এটা একটা পার্ট। আপনি কী কী কাগজপত্র আছে এটা নেন, প্রয়োজনে নিজে একটা টেস্টে পাঠান। এই জমানায় রোগীরা আছেন যে পরীক্ষা নিরীক্ষা করেন, বোঝেটা কি আমার রোগের, এত পরীক্ষা করাইলাম ধরা পড়ল না কিছু, আর হোমিওপ্যাথি উনি ধরে ফেলাইছে। প্রয়োজনে 2-1টা টেস্ট দিয়ে একটু বুঝাই, এটাকে একটু বুঝান, না হলে জাগতে পারবেন না। কারণ যেখানে যে সমাজ, সেই অনুযায়ী তো আপনার চলতে হবে। আগে গুণটা বোঝেন, তাহলে আমাদের প্যাথোলজিটা বুঝতে হবে। প্যাথোলজি না বুঝলে কিন্তু আমরা সেই বোকার রাজ্যে থেকে যাব। অর্থাৎ রোগীর রিপোর্ট নিয়ে আসবে, রিপোর্টগুলো বুঝতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে। সে যদি এটা বুঝে দিতে, তখন সেও বুঝে যাবে হোমিওপ্যাথিরা কিছু জানে, আমার রোগটা বুঝেছে সে। এবং ওই ব্যাটারে যে ওই কাগজ তৈরি করে যে আমার 10,000 টাকা এনে সে আমার বুঝাইয়াও দেয় নাই, এ লোক বুঝিয়েও দিয়েছে। ঠিক আছে, এ বুঝিয়েও দিয়েছে। আপনার প্রতি একটা আস্থা তৈরি হবে, আপনার প্রতি আস্থা তৈরি হবে, আপনার প্যাথির লাভ। সবচেয়ে কঠিন আপনার ঔষধের লাভ, কারণ রোগী যত সন্তুষ্ট হয়ে যাবে চেম্বার থেকে, তখন যে তার উদ্দীপ্ততা, তার নার্ভের যে উদ্দীপ্ততা, ওইখানে ঔষধ কাজ করে, ভালো কাজ করে। রোগীরাই বলে কারণ ডাক্তারের ব্যবহারে অর্ধেক রোগ সেরে যায়। ও বলতেছে, আমি বলে তো শিখাই দিই নাই, ডাক্তারের ব্যবহারে অর্ধেক রোগ সেরে যায়। তার মানে এতটা খুশি হয়েছে, তার সে মনে করছে অর্ধেক রোগ ভালো হয়ে গেছে, আস্থা। অতএব রোগীকে উদ্দীপ্ত করে চেম্বার থেকে ছাড়বেন, কথাটা আমি বারবার বলি, প্রত্যেকটা লেকচারে বলি। তাহলে সেইটা ইচ্ছে মতো যাই গেট আপ দিয়ে বইটাই থাকলে হবে না যে তোমারে আমি খুশি করে দেবানি, অত সোজা না। আপনার ক্রিয়া কর্মে বুঝিয়ে দিতে হবে। কারণ রোগী আপনার সাথে প্রেম করতে আসে নাই, এমনি টাকা দিতে আসে নাই, বেড়াইতে আসে নাই, সে আসছে তার একটা জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য, মূল টার্গেট তার সেটা। তো সেইটা সম্পর্কে যদি আপনি কিছু না বলে এই দিক দিয়ে মিষ্টি কথা শোনেন আর চা খাওয়ান আর কলা খাওয়ান, কোনো কিছুতে কাজ হবে না। তার মূল টার্গেট আমি রোগ ভালো হয়েছি কিনা। ক্লিয়ার? তাহলে আমরা প্যাথোলজির সম্পর্কে জানবো। আমি প্রত্যেকটা প্যাথোলজির সামনে ব্র্যাকেটে দিয়ে দিয়েছি ওখানে। তার মানে আপনার পাঠাইতে হলে কী লিখে পাঠাতে হবে সেইটা ব্র্যাকেটের ভিতরে আছে, এইটা লিখে পাঠাইতে হবে, একবার রিপোর্ট চলে আসবে। এটা শিখে দিচ্ছি সাথে সাথে সিটের ভিতরে। প্লাস রেজাল্ট কী হবে, ওই মাথায় আবার রেজাল্ট দিয়েছি। তুমি এটা পাঠাইলা, কী লিখে পাঠাইলা, রেজাল্ট কী আসতে পারে সেটাও আমি সামনে লিখে দিয়েছি। অতএব এই চ্যাপ্টারগুলো আস্তে আস্তে একটু দেখা শিক্ষা করবেন, ভয় 6 মাসের ভিতরে কেটে যাবে। কমন কতগুলো জিনিস আছে, আমার বিশেষজ্ঞের রিপোর্টগুলো দেখার দরকার নেই, অত কিছু দরকার নেই, তাহলে সব আউলাবেন। কিন্তু প্রচলিত যেগুলো আমার এখন তো প্রয়োজন, সেগুলো তো আমার শিখতেই হবে। এখন একজন স্পেশালিস্ট কার্ডিওলজিস্ট যে ভিতরে জিনিসগুলো দেখবে, সেগুলো তো আমরা করবো, তাহলে সে স্পেশালিস্ট হলো কী করে? সেখানে কিন্তু এক্সট্রা ক্যাটাগরি থাকবে, সেগুলো নিয়ে আমার এখনই মাথা ঢোকানোর দরকার নেই। যদি পারেন সাহস, সেটা পরবর্তীতে ফার্স্ট স্টেজটা পূরণ করেন।